আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করছেন পররাষ্ট্র সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মার্কিন প্রতিনিধি দল থেকে আপনারা কোনো আশ্বাস পেয়েছে যে পয়েন্টগুলো আপনি বললেন সব সেক্টরে সাপোর্ট দিতে আশ্বাস পেয়েছে? প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রতিরক্ষা ক্রয় বা সহযোগিতা নিয়ে কোনো স্পেসিফিক আলোচনা না, প্রতিরক্ষা ক্রয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা। সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আমার সাথে আজকের বৈঠকে আলোচনা হবে। কনসার্ন ছিল, আমরা থেকে কমিট করেছিলাম যে আমরা লেবার ল অ্যামেন্ড করব, সেই জায়গাটায় তো গভর্নমেন্ট হারাই গেল, সেই জায়গায় নতুন গভর্নমেন্ট কি করবে? লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন। তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে। আমরা দেখছি আপনি শ্রম আইন নিয়ে যদি কথা বলেন, আপনি দেখছেন যে ইতিমধ্যেই গার্মেন্টস সেক্টরে অনেকখানি অস্থিতিশীল রয়েছে। সেই অস্থিতিশীলতা নিয়ে ওনাদের কোনো কনসার্ন আছে কিনা বা ওনাদের কোনো বক্তব্য আছে কিনা? আজকের বৈঠকে এই ধরনের কোনো জিএসপি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে এবং এটা যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে কথা হয়েছে, বাট সুনির্দিষ্ট কোনো কথা হয়নি। নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি এবং ডোনাল্ডো দিল্লি থেকে এসেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো বিষয়ে আপনাদের আলোচনা? আমার বৈঠকে, আমার যে দ্বিপাক্ষিক বৈঠক ছিল সেই বৈঠকে আমার যে বৈঠক ছিল সেই বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন সেই বিষয়টি আলোচনা হয় নাই। ডিএফসির আওতায় সহযোগিতা, আর্থিক সহযোগিতার কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জিএসপি নিয়ে সাধারণভাবে আলোচনা হয়েছে, ডিএফসি নিয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ভারত থেকে কোনো বার্তা এসেছে বা এরকম, যেহেতু উনি ভারত সফরের পর এখানে এসেছেন, এরকম কোনো কথা হয়েছে কিনা? পুরো দ্বিপাক্ষিক আলোচনা। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এখন আমেরিকার পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এখানে দেওয়া হয়েছে বা আমরা কি চেয়েছি? এখন নতুন করে তো একটা ক্রাইসিস তৈরি হয়েছে যে অনেক বেশি রোহিঙ্গারা এখানে ঢুকছে। প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু, এটা সমাধান হওয়া উচিত। তারা সাম্প্রতিককালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠী মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য, সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা। দর্শক, এতক্ষণ দেখছিলেন পররাষ্ট্র সচিবের ব্রিফিং এর অংশ বিশেষ। গেল কয়েকদিনের তুলনায় অস্থিরতা কমেছে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেওয়ায় শুরু হয়েছে উৎপাদন। এখনো পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ কিংবা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েনের পাশাপাশি অব্যাহত আছে সেনা টহল। এদিকে কারখানা চালুর পর সেখানকার পরিস্থিতি দেখতে শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সাভারের শিল্পাঞ্চলে গেছেন। দর্শক, পোশাক কারখানার পরিস্থিতি জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জানাবেন গাজীপুরের পোশাক কারখানাগুলো পরিস্থিতি কি দেখছেন আর শ্রমিকদের দাবি দেওয়া সব পূরণ হয়েছে কিনা? জি আফসানা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে গাজীপুরের শিল্প কারখানার কি পরিস্থিতি, আসলে আমি একটু বলি যে আপনি জানেন যে গাজীপুরের কালিয়াকৈরে কিন্তু প্রায় 3 শতাধিকের মতো শিল্প কারখানা রয়েছে। আর এইসব শিল্প কারখানা কিন্তু বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে ধাপে ধাপেই এই কারখানাগুলো আন্দোলনের কারণে বন্ধ ছিল এবং ধাপে ধাপেই কিন্তু সেগুলো খুলে দেওয়া হয়েছে।
গতকালকে কিন্তু বিজিএম এর নির্দেশনায় কিন্তু গাজীপুরের যত সারা বাংলাদেশের কারখানা রয়েছে সেগুলো কিন্তু খোলার নির্দেশনা দেওয়ার পরে কিন্তু আজ থেকে কালিয়াকুরে সকল কারখানায় খুলে দেওয়া হয়েছে। তবে আমি একটু বলি যে এই কারখানার যে বকেয়া বেতন শ্রমিকদের ছিল, সেই বকেয়া বেতন কিন্তু মালিক পক্ষ থেকে তাদেরকে বৈঠক করে এবং তাদেরকে বুঝিয়ে এবং বকেয়া বেতন দিয়ে কারখানাগুলো খোলা হয়েছে। তবে আমি আরেকটু বলি যে গাজীপুরের যে শিল্প কারখানা কিন্তু যে শ্রমিক রয়েছে তাই শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই শিল্প কারখানা ধ্বংস হলে যে তাদের পরিবার রয়েছে এবং তাদের যে আয় রোজগার রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, যার ফলে তারা কিন্তু আন্দোলন থেকে বকেয়া বেতন দেওয়ার কারণেই কিন্তু তারা আন্দোলন থেকে সরে গেছে এবং তারা কাজে যোগ দিয়েছে। তবে আরেকটি কথা বলি যে এই গাজীপুরের কালিয়াকুরে প্রায় লাখ লাখ শ্রমিক রয়েছে, তাদের একমাত্র উপার্জন রয়েছে এই শিল্প কারখানা। আর এই শিল্প কারখানা যদি বন্ধ হয়ে যায় তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়বেন বলে তারা জানিয়েছেন। জি, এই ছিল কালিয়াকুর থেকে শিল্প কারখানার সর্বশেষ খবর। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করে ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভেদ নয়, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখাই মূল কাজ। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে ফখরুল বলেন, বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলন আর ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের উস্কানি দিচ্ছে ফ্যাসিবাদের দোসররাই। অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে, তাও তারা করছেন। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষদেরই আপনার ইঙ্গিত আছে। মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল কোনো কিছুই বাঙালি জাতির জীবনে আর আসেনি। প্রকৃত মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মান পান সে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তারা জাতির সাথে প্রতারণা করেছেন, সবাইকে চিহ্নিত করা হবে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে তার সাথে দেখা করতে আসছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের কর্মকর্তারা। সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় পুনর্বাসনে তারা সরকারকে সহযোগিতা করতে চায় বলেও জানিয়েছেন উপদেষ্টা। স্বাধীনতা 54 বছরেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি গণতন্ত্র। ভোটাধিকার, গণমাধ্যম ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা না থাকায় গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এখনই সুযোগ অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে এই কাজ। দেখুন অধরা ইয়াসমিনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই হোঁচট খেতে থাকে গণতন্ত্র। বড় সময় জুড়ে সেনা শাসনের কবলে ছিল দেশ। 90-এর গণ অভ্যুত্থানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলোর কারণে আসে 1/11। বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এরপর 2014, 18 ও 2024-এর জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। ভোটাররাও মুখ ফিরিয়ে নেন। আপনি যদি শুধুমাত্র নির্বাচনটাও ঠিকঠাক রাখতে পারেন, আওয়ামী লীগের চরিত্র নষ্ট হলো কেন? কারণ ও নির্বাচন ম্যানিপুলেট করছে। ও মনে করছে আমি ক্ষমতায় থেকে যাব, সুতরাং ক্ষমতায় থাকার জন্য আমার কাউকে আর
কেয়ার করার দরকার নেই। আপনি কেয়ার করছেন আপনার দলের কিছু লোকজন, আপনাকে ক্ষমতায় রাখে প্রশাসন, পুলিশ, আপনি তাকে ইচ্ছে মতো দুর্নীতি করার লাইসেন্স দিয়েছেন। আপনাকে ক্ষমতায় রাখে বাইরের কিছু দেশ, আপনি তাদেরকে সব দিয়ে দিয়েছেন। ব্যবসায়ীরা বাজার থেকে টাকা তুলে আপনাকে দেশ, আপনি ওদেরকে তোষণ করেছেন। নির্বাচন থাকলে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে আমাদেরকে ক্ষমতাসীনরা তখন কেয়ার করে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা মনে করেন রাজনৈতিক সরকারের চেয়ে এ সরকারের অধীনেই সংস্কার কাজ সহজ হবে। চেঞ্জ করে যাকে আনতে যাবেন দেখা যাবে এর মধ্যে প্রচুর বেনিফিশিয়ারি আছে, প্রচুর মানুষ। যেমন আমি একটা উদাহরণ দিই, 2018 সালে রাতের বেলা সিল মারা হয়েছিল, এটা প্রকাশ্য। রিটার্নিং অফিসার ছিলেন যারা, তারা জেলা প্রশাসক, 64টা জেলায় 64 জন অফিসার, তারা কিন্তু এখন আস্তে আস্তে অনেক উপরে উঠে এসছেন। এরকম নানা রকম মানুষ আছে, এদেরকে সরানো ছাড়া আপনি আসলে সংস্কারের কথা যদি বলি, আমরা ডে টু ডে লাইফের কাজও ঠিক মতো করা যাবে না। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলেই কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই সে দেশে আইনের শাসন লাগবে, অর্থাৎ আইনের কাছে সকল নাগরিকের সমান সুযোগ অধিকার থাকার বন্দোবস্ত করতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিচার বিভাগকেও সংস্কার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই রূপান্তরটা ঘটিয়ে দেবেন না, কিন্তু এই রূপান্তর করার জন্য যে শর্ত, যে পরিবেশ এবং যে প্রতিষ্ঠানগুলো দরকার সেগুলো তৈরি করে দেবেন, এবং জনগণের নির্বাচিত যে প্রতিনিধিরা আসবেন, যে যারা শাসন ক্ষমতাতে আসবেন, তারা এই চর্চাগুলোকে প্রতিষ্ঠিত করবেন। দেশের গণতন্ত্রের স্বার্থে সংস্কার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান বিশেষজ্ঞদের। আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী করার কাজটা কোনোভাবে আমরা করতে পারবো না যদি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা না করি। গণতান্ত্রিক ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য একেবারে ফান্ডামেন্টাল বা প্রধান ভিত্তি হচ্ছে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে তাকে CMM আদালতে তোলা হলে শুনানির শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে আদালতে হাজির করে তার রিমান্ড চায় পুলিশ। গত রাত 12টার দিকে রাজধানীর মগবাজারের স্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। আদাবর থানায় হস্তান্তরের পর তাকে রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়। 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় 1টি হত্যা মামলা হয়। ফরহাদ হোসেন দ্বাদশ সংসদ নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান। এর আগে একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। স্থল নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বিরতিহীন বৃষ্টিতে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে অফিসগামী রাজধানীবাসীর। নোয়াখালী, লক্ষ্মীপুরে পানি বাড়লেও নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাহিন আরাফাতের রিপোর্ট। দুদিনের ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক ঘরবাড়ি, রাস্তাঘাট নতুন করে তলিয়ে গেছে। ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় ও দেশের মধ্যভাগের কয়েকটি জেলায়। দুদিনে নোয়াখালীর হাতিয়ায় অন্তত 11টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে করে প্রায় শতাধিক জীবিত উদ্ধার হলেও নিখোঁজ আছে 27 জেলে। ঘাটে ফেরেনি 6টি ট্রলার। ঝালকাঠিতে গত দুদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে গেল 24 ঘন্টায় 179 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শনিবার বিকেল থেকে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল। চুয়াডাঙ্গায় দুদিন ধরে বাতাসের সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ফসল নষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। সোমবার থেকে বৃষ্টিপাত কমে আসার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠে যাবে সমুদ্র বন্দরের বিপদ সংকেত। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং হয়তো বৃষ্টিপাতটা দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাজশাহী, রংপুরে, খুলনা বিভাগের বৃষ্টিটা কিছুটা থাকতে পারে। তবে দেশের অন্যান্য বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রাটা বাড়বে। আজকে পর্যবেক্ষণ করব এবং আগামীকালকে সকাল পর্যন্ত দেখব। এরপর পরিস্থিতি বিবেচনায় এটা হয়তো উঠে যেতে পারে। দেশে নতুন করে কোথাও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। না, এই মুহূর্তে আসলে বন্যার সম্ভাবনা নেই। মানে কক্সবাজার ওই এলাকার এখন পানি কমা শুরু করেছে অলরেডি এবং ওখানে পানি আশা করে কমবে, কারণ ওখানে বৃষ্টিপাত এখন তেমন একটা হচ্ছে না। মাহিন আরাফাত, RTV।
দর্শক, বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন গিয়াসউদ্দিন রনি, আর খুলনা থেকে SM মনিরুজ্জামান। প্রথমে চলে যাব রনির কাছে। রনি, বৈরী আবহাওয়া বিরাজ করছে সারা দেশেই, তো জানাবেন নোয়াখালীর বিভিন্ন এলাকায় নতুন করে পানি বাড়ছে কিনা, পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত শুক্রবার বিকেল থেকে নতুন করে বৃষ্টিতে এখানকার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, কিন্তু এখন আজ সকাল থেকে এখানে কিন্তু তেমন বৃষ্টি নেই। গুটি গুটি বৃষ্টি হলেও এখানে কিন্তু জড়ো হাওয়া বইছে। আমি জেলা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি যে লঘুচাপের কারণে এখানে গুটি গুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর গত 24 ঘন্টায় নোয়াখালীতে 39 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর নতুন করে এই দুদিনের বৃষ্টিতে কিন্তু এখানে আবার নতুন করে এলাকা প্লাবিত হয়েছে, বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে এবং মানুষের কিন্তু রান্নাঘর এবং বাড়ির উঠোনেও কিন্তু পানি উঠেছে। এ কারণে এখানকার মানুষ কিন্তু খুবই দুর্ভোগে ভুগছে। আর বিশেষ করে নোয়াখালীর মানুষ কিন্তু বন্যার সাথে ততটা পরিচিত ছিল না, তারা এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু হিমশিম খাচ্ছে। আর নতুন করে যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছে, গত দুদিনের বৃষ্টিতে আবার নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কারণে তারা কিন্তু আবার আশ্রয় কেন্দ্রেও ফিরছে। আর জেলা প্রশাসন কার্যালয়ের সূত্রে যেটা জানতে পেরেছি যে নোয়াখালীতে কিন্তু এখন পর্যন্ত 11.5 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে এবং 349টি আশ্রয় কেন্দ্রে 38,000 মানুষ অবস্থান করেছে। আর এই গত দুদিনের বৃষ্টিতে কিন্তু এখানকার মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে যে বন্যার যে আবার সৃষ্টি হওয়ার যে আশঙ্কা দেখা দেয় এতে করে। এখন আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকারী SM মনিরুজ্জামান, এখন তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ রনি। যেমনটা বলছিলেন, গেল 2 দিন অতি বৃষ্টির কারণে কিন্তু খুলনার অনেক এলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকার স্কুল, মাদ্রাসা, বসতবাড়ি, রাস্তাঘাট সহ বিশেষ করে মৎস্যঘের পানির নিচে তলিয়ে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এই এলাকায় কিন্তু যে সড়কটি রয়েছে, প্রধান সড়ক, এই সড়কে পানির নিচে রয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চল দিয়ে যারা যাতায়াত করছেন তারা অনেকটা বিভ্রান্তিতে পড়ছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদের সাথে। তিনি জানিয়েছেন গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 59 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 39 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত খুলনায় গতকাল থেকে এই পর্যন্ত 103 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আমাকে আরও যেটা জানিয়েছেন, আজ বিকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির এই অবস্থা থাকতে পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে বৃষ্টি অনেকটা কমে আসবে বলে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, খুলনা মহানগরীর যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এটা সঠিকভাবে না থাকার কারণে কিন্তু খোলায় বৃষ্টির পানি যথাসময় বের হতে পারে না নগরী থেকে, যার ফলে কিন্তু বসত বাড়ি সহ অনেক এলাকা প্লাবিত হয়েছেন, অনেক মৎস্যঘর ঘের তলিয়ে গেছেন। আপনারা জানেন খুলনা কিন্তু মাছের জন্য বিখ্যাত, সেই মাছের যে সকল ঘের রয়েছে ইতিমধ্যে অনেক ঘের তলিয়ে গেছে বলে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুধু বাংলাদেশ নয়, ভয়াবহ বন্যায় ধুঁকছে 3 মহাদেশের বিভিন্ন দেশ। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার দেশে দেশে এখন বন্যায় প্রাণহানি, দুর্ভোগ আর মানবিক বিপর্যয়। দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে মধ্য ও পূর্ব ইউরোপ। নানা সমস্যায় জর্জরিত আফ্রিকায় সংকট তীব্রতর করে তুলেছে বন্যা। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে বন্যা বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়াও। ফারুক হোসেনের রিপোর্টে এরই বিস্তারিত দেখুন। প্রাকৃতিক দুর্যোগ যেন ডালপালা মেলছে বিশ্বজুড়ে, কখনো টাইফুন, কখনো ঝড়, আবার কখনো প্রবল বর্ষণ রূপে মানব সভ্যতাকে আঘাত হানছে। আর এসবের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা জনজীবনে দুর্দশা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। গেল বৃহস্পতিবার মধ্য ইউরোপে আঘাত হানে ঝড় বরিস, হতে থাকে প্রচণ্ড বৃষ্টিপাত। আর এর প্রভাবে অঞ্চলটি এখন দশকের ভয়াবহ বন্যার কবলে। ব্যাপক দুর্ভোগে পড়েছে অঞ্চলটির জনজীবন। প্রাকৃতিক এ দুর্যোগে রোমানিয়ায় অন্তত 4 জন প্রাণ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বসতবাড়ি। চেক রিপাবলিকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 50,000 ঘরবাড়ি। দুর্যোগ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুর্যোগের ভয়াবহতায় ধুঁকছে অস্ট্রিয়াও। গেল 7 সেপ্টেম্বর ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াগি।
এরপর সপ্তাহ পার হলেও এখনও বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এর প্রভাবে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ভিয়েতনামে 254, মিয়ানমারে 74-এ দাঁড়িয়েছে। লাওস, থাইল্যান্ড সহ নিহতের সংখ্যা অন্তত 350। মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু অংশে দেখা দিয়েছে অস্বাভাবিক বন্যা। এতে নিহত হয়েছে অন্তত 340 জন, ক্ষতিগ্রস্ত প্রায় 15 লক্ষ মানুষ। তৈরি হয়েছে ব্যাপক মানবিক সংকট, দেখা দিয়েছে খাদ্য সংকটও, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফারুক হোসেন, RTV। এ পর্যায়ে শুরুতে জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ধাক্কা লেগেছে ভারতীয় ওষুধ রপ্তানি, চিকিৎসা ও পর্যটন শিল্পে। বিশেষ করে পেমেন্ট আটকে যাওয়া, শিপমেন্টে বিলম্ব এবং আমদানিকারকেরা সময় মতো সাড়া না দেওয়ার মতো সমস্যায় ভুগছে ভারতীয় ওষুধ কোম্পানিগুলো। সেই সঙ্গে ভিসার জটিলতার কারণে ভারতের চিকিৎসা ও পর্যটন খাতেও প্রভাব পড়েছে। ভিসা না পাওয়ায় বাংলাদেশে অনেক রোগী অ্যাপয়েন্টমেন্ট বাতিল করছে। বিস্তারিত দেখুন শাহাদাত শাওনের রিপোর্টে। বাংলাদেশ থেকে প্রতি বছর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান বহু মানুষ, ফলে বাংলাদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল দেশটি। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশি সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের চিকিৎসা সংশ্লিষ্টরা। ভারত থেকে বাংলাদেশ ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামালের 30% সংগ্রহ করে। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির কোম্পানিগুলো বকেয়া এবং আর্থিক স্থিতিশীলতার বিষয়ে উদ্বেগের কারণে বাংলাদেশে পণ্য সরবরাহ করতে দ্বিধা করছে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে যাওয়া পর্যটকদের প্রায় 1/4 বাংলাদেশি। এ পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম বা কেনাকাটার জন্য যান, বিশেষ করে দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে। কিন্তু ভিসা জটিলতার কারণে পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গেল বছর ভারতে 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিল। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল 22.5% বেশি, যা ছিল অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় প্রতি মাসে 750 কোটি টাকার মতো আয় বন্ধ হয়ে গেছে দেশটির। শাহাদাত শাওন, RTV। ক্যারিবীয় অঞ্চলের দেশ দক্ষিণ হাইতিতে ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাইতি প্রধানমন্ত্রী গ্যারি কনেল নিবেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে গ্যারি কনেল। জরুরি দলগুলো আহতদের জীবন বাঁচাতে কাজ করছে বলে জানান তিনি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 64 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় 41,200 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে এমনটাই বললেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। নিজের ফর্ম নিয়ে অসন্তুষ্ট হলেও দলীয় পারফরমেন্সে নজর দিচ্ছেন বলেও জানান শান্ত। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দুপুর 1:05 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজ বাড়তি গুরুত্ব পাবে দুদলের কাছেই। 19 সেপ্টেম্বর চেন্নাইতে শুরু প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট কানপুরে শুরু হবে 27 সেপ্টেম্বর। অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং।
দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।